একটা অবাক করা কাণ্ড। যে দুটো দেশ যাদের স্বাধীনতার পার্থক্য মাত্র একদিনের, একটি 15ই আগস্ট এবং অন্যটি 14ই আগস্ট 1947, যথাক্রমে ভারত এবং পাকিস্তান। অবশ্য আরও একটি দেশ আছে বর্তমানে যা বাংলাদেশ নামে পরিচিত, যার অস্তিত্বের লড়াই শেষ হয়েছিল 1971-এর 26শে মে, তাও ভারতবর্ষের সহযোগিতায়। অবশ্য তারা সেটা এখন ভুলতে বসেছে। অনেকেই আবার বলেন বাপ বাপ হতা হ্যায়। হ্যাঁ, এই কথাটা বলার পেছনেও একটি কারণ অবশ্যই আছে, সেটা ক্রমশ প্রকাশ্য। আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষ এখন পৃথিবীর তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি এবং অর্থনৈতিকও বটে। সাথে পৃথিবীর সর্ববৃহৎ সংবিধানের খেতাবও আছে ভারতের। তাই সম্প্রতি ঘটে যাওয়া ব্রাজিলের G20 মিটিংয়ে তার ক্ষমতার প্রতিফলন স্পষ্টই সবাই লক্ষ্য করেছেন, এ কথা অস্বীকার করার নয়। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবছর ব্রাজিলে হওয়া G20 সামিটে ভারতের অবস্থান কি ছিল, এর ফলে ভারত কিভাবে লাভবান হয়েছে বা হতে পারে। আরও একটি খবর সামনে এসেছে যে এবছর G20 সমাবেশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুপস্থিত ছিলেন। কিন্তু কেন? কিন্তু এরই মধ্যে খবর আসছে যে ভ্লাদিমির পুতিন খুব সম্প্রতি ভারতে আসছেন। তাহলে এখানে একটি প্রশ্ন উঠে আসে, রাশিয়ার কাছে কি G20 সমাবেশের থেকেও বেশি জরুরি ভারতবর্ষ? ভারতের এত উন্নতির ফলে আরও কি কি ঘটলো বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। কারণ একটা কথা মনে রাখবেন, বাপ বাপ হতা হ্যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরার চেষ্টা করব, যেটা আপনার জানা খুবই দরকার। তাহলে চলুন শুরু করা যাক। G20 বা গ্রুপ অফ 20, এটা হলো বিশ্বের অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র। এই দেশগুলি একত্রে বিশ্বব্যাপী জিডিপির 85%, আন্তর্জাতিক বাণিজ্যের 75% এবং বিশ্বের জনসংখ্যার 80% প্রতিনিধিত্ব করে। 1999 সালে এশিয়ায় আর্থিক সংকটের পর G20 প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রথমে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের মধ্যে একটি মঞ্চ ছিল, যেটা 2008 সালে বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় এটি রাষ্ট্রপ্রধানদের ফোরামে পরিণত হয়। আজকের দিনে এটি অর্থনৈতিক নীতি, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। কিন্তু 2024 সালের ব্রাজিল শীর্ষ সম্মেলন আরও বড় ভূমিকা পালন করেছে। বন্ধুরা, এ তো গেল G20-র সংক্ষিপ্ত ইতিহাস। এবার আসুন আমরা ভারতের দিকে একটু মনোযোগ দিই। একটি দেশ যা সমগ্র বিশ্বের কাঠামো গঠনে আরও শক্তিশালী ভূমিকার জন্য লড়ছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি শুধু আনুষ্ঠানিক নয়, এটি কৌশলগতও বটে। বন্ধুরা, এই ছবিটি একবার ভালো করে লক্ষ্য করুন, যেখানে ইউকের বর্তমান প্রেসিডেন্ট কিয়ার স্টারমার এবং নরেন্দ্র মোদীকে একসাথে দেখা যাচ্ছে। এই G20 মিটিং চলাকালীন তাদের দুজনের মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে, যেখানে তাদের আলোচ্য বিষয় ছিল ভারত এবং যুক্তরাজ্য সম্পর্ক। যুক্তরাজ্যের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট FTA, এটা নিয়ে আলোচনা আবার শুরু হচ্ছে। ফ্রি ট্রেড এগ্রিমেন্টের অর্থ হলো দুই বা তার বেশি দেশের মধ্যে একটি চুক্তি, যাতে সাধারণত নির্ধারণ করা হয় বিভিন্ন আন্তর্জাতিক নিয়মের। এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক পণ্যের ট্যাক্সের ছাড়, এছাড়াও সর্বোপরি একটি জিওপলিটিক্যাল মুভমেন্ট। এই চুক্তি যুক্তরাজ্যের জন্য কর্মসংস্থান এবং সমৃদ্ধি নিয়ে আসবে এবং ভারতকে একটি স্থিতিশীল অংশীদার হিসেবে স্বীকৃতি দেবে। এর সাথেই যুক্তরাজ্যে নতুন কনসুলেট স্থাপন করা হবে, যা দুটি দেশের সম্পর্ককে আরও গভীর করবে। বন্ধুরা, এরপরেই আমরা চলে আসি ভারত এবং ইতালির সম্পর্কে। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নরেন্দ্র মোদীর সাথে ইতালির প্রেসিডেন্ট জর্জিয়া মেলোনি, তাদের এই ছবিটা অনেক কিছু বলে দেয়। এই G20 সামিটে তারা জানিয়েছেন যে ইতালি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে নিজেদের আলাদা করছে এবং এখন ভারতকে সঙ্গে নিয়ে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোরে সহযোগিতা করছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর আসলে কি? বন্ধুরা, তাহলে আপনাদের সংক্ষেপে বলে দিই, এটি একটি বৃহৎ অর্থনৈতিক প্রকল্প যা ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ শক্তিশালী করার উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। এটি ভারত, মধ্যপ্রাচ্য, ইউরোপের মধ্যে উন্নত অবকাঠামো এবং পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে কাজ করবে। এর মাধ্যমে এই তিনটি অঞ্চলের মধ্যে অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্ক বৃদ্ধি পাবে এবং এটি বৈশ্বিক বাণিজ্যকে নতুন দিশা দেবে। জর্জিয়া মেলোনি স্পষ্টভাবে বলেছেন যে ইতালি ভারতকে অগ্রাধিকার দিচ্ছে
বিশেষ করে কৌশলগত এবং শিল্প প্রকল্পগুলিতে। আরও একটি খবর জানা গেছে যে ভারত গ্রিন টেকনোলজি এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে, বিশেষ করে সৌরশক্তি এবং বায়ু শক্তি ব্যবহারে। ভারতের লক্ষ্য 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট নবায়নযোগ্য শক্তি উৎপাদন করা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়ক হবে। ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর একটি বড় অর্থনৈতিক প্রকল্প, যা মুম্বাই থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। এটি বাণিজ্য এবং পরিবহন খরচ কমিয়ে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক স্থাপন করবে। কৌশলগতভাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিকল্প হয়ে উঠছে, যা ভারতের প্রভাব বাড়াতে সহায়ক হবে এবং চীনের প্রভাব সীমিত করবে। বন্ধুরা, বর্তমানে ভাষণ, ছবি এবং টুইট কূটনীতির গুরুত্বপূর্ণ কৌশল হয়ে উঠেছে। যেমন কিয়ার স্টারমার ভারতের প্রতি তার উচ্ছ্বাস এবং চীনের প্রতি আনুষ্ঠানিক মনোভাবের মাধ্যমে যুক্তরাজ্যের কূটনৈতিক অবস্থান প্রকাশ করেছেন। এটি বোঝায় যে সম্পর্কের গভীরতা বিভিন্ন উপায়ে প্রতিফলিত হতে পারে। অন্যদিকে জয়শঙ্কর এবং মোদির দ্বিপাক্ষিক বৈঠকগুলো এটাই প্রমাণ করে যে ভারত এখন কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি বিশ্ব শক্তি। তাদের বৈঠকগুলি ভারতের আন্তর্জাতিক কূটনীতির প্রভাব এবং অবস্থানকে দৃঢ় করছে, যা বিশ্ব মঞ্চে ভারতের কৌশলগত গুরুত্ব বাড়িয়েছে। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তার করতে চেয়েছিল, কিন্তু ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর এখন তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যা ভারতের নেতৃত্বে তৈরি হচ্ছে। এটি ভারত, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে শক্তিশালী সংযোগ স্থাপন করছে। এছাড়া ইতালি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর ভারতের পক্ষে অবস্থান নেওয়া চীনের জন্য একটি বড় ধাক্কা। এই সব দেশ ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করে চীনের প্রভাবকে সীমিত করছে, যা চীনের বৈশ্বিক কৌশলকে বিপদে ফেলছে। বন্ধুরা, আরও একটি বিষয় যেটা আমাদের ভুলে গেলে চলবে না, যে এই বছর G20 সামিটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনুপস্থিত ছিলেন, কিন্তু সম্প্রতি পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে তিনি কিছুদিনের মধ্যেই ভারতে আসতে চলেছেন। তাহলে তার কাছে G20 সমাবেশের থেকেও ভারতবর্ষ বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা সকলেই জানি যে রাশিয়া ভারতের সবথেকে পুরনো বন্ধু, তাই রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে আসছে তখন আরও কিছু নতুন ঘটনা ঘটার আশঙ্কা থেকেই যায়। হয়তো ভারত এবং রাশিয়া একত্রে নতুন কোনো চুক্তি স্বাক্ষর করতেই পারে। আসলে সত্যিটা যে কি সেটা তো সময় আসলেই জানা যাবে, কারণ সময়ের থেকে বড় উত্তর আর কেউ দিতে পারে না। ভারতের বাড়তি কূটনৈতিক অর্থনৈতিক প্রভাব বিশ্বের একটি গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করছে। এটা বাণিজ্য, শক্তি, নিরাপত্তা বা কূটনীতি, ভারত তার কৌশলগত অবস্থান শক্তিশালী করেছে এবং সমগ্র বিশ্বের মাঝে তার জায়গা পোক্ত করেছে। অন্যদিকে এখন পাকিস্তানের অবস্থা খুবই শোচনীয়। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিভিন্ন দেশের কাছ থেকে এত বড় ঋণ নিয়ে রেখেছে যে আর কিছুদিনের মধ্যেই হয়তো তারা দেউলিয়া ঘোষণা করবে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশও এখন সেই পাকিস্তানকে অনুসরণ করছে, পাকিস্তানের সাথে নতুন করে বন্ধুত্ব স্থাপন করছে। যেই পাকিস্তান অলরেডি দেউলিয়া হওয়ার পথে, বাংলাদেশও সেই পথই অনুসরণ করছে। বাংলাদেশের বর্তমান প্রশাসন অর্থাৎ মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যা শুরু করেছে তা সত্যি আধুনিক সভ্যতার কাছে অতি নিন্দনীয়, যেখানে শুধুমাত্র হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকেদেরকে টার্গেট করে তাদের উপর অকথ্য অত্যাচার এবং হত্যা করা হচ্ছে, যেটা একজন ভারতীয় হিসেবে মেনে নেওয়া খুবই কষ্টকর। বাংলাদেশের বর্তমান সরকার যেভাবে চট্টগ্রাম এবং রংপুরে হিন্দু এবং বৌদ্ধ সম্প্রদায়ের লোকেদের উপর আক্রমণ করে চলেছে, বিশেষ করে সেখানকার ইসকনের সংস্থার উপর যেভাবে বিভিন্ন মিথ্যে অভিযোগ আনছে, তা তীব্র নিন্দনীয়। এছাড়াও জানা যাচ্ছে সম্প্রতি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র সরবরাহ করেছে, যেটা অলরেডি বাংলাদেশে পৌঁছেও গেছে, যার মাত্রা এতটাই বেশি যে বাংলাদেশ যদি কোনোভাবে ভুলবশত ভারতের উপর কোনো রকম আক্রমণ করে কিংবা করার কথা ভাবে, তাহলে বাংলাদেশের প্রশাসনকে এটা মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না। তাই বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে অযথা বাচ্চাদের মতো আচরণ করবেন না, কারণ আপনাদের মুষ্টিমেয় কিছু লোকের ভুল সমগ্র বাংলাদেশকে বিপদে ফেলতে পারে। কারণ মোহাম্মদ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বেশ কিছু পদক্ষেপে অলরেডি বাংলাদেশের সাধারণ মানুষ খুবই সমস্যার মধ্যে আছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছে, তাদের বেঁচে থাকাই দুর্বিষহ হয়ে উঠেছে। তার মধ্যে যদি আরও কিছু ভুল তারা করেন, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে তাদের নিজের পায়ে কুড়োল মারা হবে।
আশা করব এই উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদয় হবে, বাংলাদেশের সাধারণ নিরীহ মানুষদের বিপদে ফেলবে না। কারণ ওই যে প্রথমেই বলেছিলাম, বাপ বাপ হতে হ্যায়। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। G20 সামিটে ভারতের যে নতুন সমীকরণ চলছে সমগ্র বিশ্বের সাথে, এ বিষয়ে আপনার কি মতামত, এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ভারত সফর নিয়ে আপনার কি বক্তব্য, কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।